আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং স্কুলে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্স 3 এর দ্বিতীয় অধ্যায় নিয়ে। তো এই দ্বিতীয় অধ্যায়টা আমরা দুইটা স্টেপে আলোচনা করব। ক নাম্বার স্টেপে আমরা আলোচনা করব সামান্তরিক নিয়ে। সামান্তরিক। 2 নাম্বার হচ্ছে চতুর্ভুজ। এবং 3 নাম্বার হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। 3 নাম্বার হচ্ছে কি? বৃত্তস্থ চতুর্ভুজ। এক নাম্বার স্টেপে আমরা আলোচনা করব সামান্তরিক নিয়ে, 2 নাম্বার চতুর্ভুজ নিয়ে এবং 3 নাম্বার বৃত্তস্থ চতুর্ভুজ নিয়ে। খ নাম্বার স্টেপে আমরা আলোচনা করব রম্বস এবং ট্রাপিজিয়াম নিয়ে আলোচনা করব আমরা। ট্রাপিজিয়াম। তাহলে তোমার ক নাম্বার স্টেপে আমরা সামান্তরিক চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ নিয়ে আলোচনা করব। দেন হচ্ছে খ নাম্বার স্টেপে আমরা রম্বস এবং ট্রাপিজিয়াম নিয়ে আলোচনা করব। বুঝতে পারছো? তাহলে দেখো ক নাম্বার স্টেপের 1 নাম্বারে কি আছে? যে সামান্তরিক আছে। এখন এই সামান্তরিক জিনিসটা কি এটা তো আমরা জানি না। সামান্তরিক হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে কিন্তু কোনো কোণ সমকোণ হবে না, এটাই হচ্ছে মূলত তোমার সামান্তরিক। আচ্ছা, সহজ ভাষায় মনে করো এটা একটা সামান্তরিক। মনে করো এটা একটা সামান্তরিক। সংজ্ঞা অনুসারে এই যে এই বাহুটা এর বিপরীত বাহুটা সমান হবে। বুঝছো? এই বাহুটা এর বিপরীত বাহুটা সমান হবে। আমাদের সংজ্ঞা অনুসারে কি হবে? এই বাহুটার বিপরীত বাহু সমান হবে। দেন হচ্ছে উপরের বাহুটা নিচের বাহুটার সাথে সমান হবে। বুঝছো? এটাই হচ্ছে সামান্তরিক। যখন আমরা এরকম একটা সামান্তরিক আঁকি, এই সামান্তরিকের এই প্রান্তের নাম দেই এ, এই প্রান্তের নাম দেই বি, এই প্রান্তের নাম দেই সি, দেন হচ্ছে এই প্রান্তের নাম দিলাম ডি। মনে করো এটা একটা সামান্তরিক। যখন আমরা এরকম একটা সামান্তরিক আঁক করি এবং মাঝ দিয়ে কী করি? মাঝ দিয়ে একটা কর্ণ দেই, মাঝ দিয়ে একটা কর্ণ আঁকি। বুঝছো? দেখো এই মাঝ দিয়ে তোমার এই সামান্তরিকের মাঝ দিয়ে যখন একটা কর্ণ তুমি আঁক করবা, হ্যাঁ, তখন কিন্তু এই সামান্তরিকটা দুইটা অংশে কি হয়ে যায়? বিভক্ত হয়ে যায়। দেখো এই একটা অংশ, আবার এই যে এই একটা অংশ, মানে দুইটা অংশে কি হয়ে যায়? সামান্তরিকটা তোমার ভাগ হয়ে যায়। বুঝছো? এখন সহজ একটা টেকনিক তোমাকে শিখাই দিই। দেখো সেটা হচ্ছে, মনে করে একটা সামান্তরিক দেয়া আছে। মনে করে এরকম একটা তোমাকে সামান্তরিক দেয়া আছে। তাহলে আমাদের এই প্রান্তের নাম হয় এ, এই প্রান্তের নাম হয় বি, এই প্রান্তের নাম হয় সি, দেন হচ্ছে এই প্রান্তের নাম হয় ডি। বুঝছো? তাহলে মনে করো এটা একটা সামান্তরিক দেয়া আছে। এই সামান্তরিকের মাঝ দিয়ে তোমাকে একটা কর্ণ দিছে। হ্যাঁ, এই কর্ণটার নাম ধরলাম আমরা ডি, যাকে আমরা ডি ধরলাম। বুঝছো? তোমার এরকম একটা সামান্তরিক দেয়া আছে, সামান্তরিকের মাঝ দিয়ে তোমাকে একটা কর্ণ দিছে, এই কর্ণের নাম ধরলাম আমরা কত? ডি। বিপরীত যে তোমার কৌণিক বিন্দুটা আছে, এর বিপরীত যে কৌণিক বিন্দুটা আছে, এই বিপরীত কৌণিক বিন্দু হতে কর্ণের উপর তোমার একটা কি আছে? একটা লম্ব আছে। অর্থাৎ এই বিপরীত কৌণিক বিন্দু হতে এই কর্ণের উপর একটা তোমার লম্ব আছে। বুঝছো? তাহলে এই বি থেকে সি পর্যন্ত, অর্থাৎ বি থেকে ডি পর্যন্ত যে তোমার কর্ণ আছে, কর্ণটার বিপরীত কৌণিক বিন্দু হতে তোমার একটা কি আছে? একটা এরকম করে লম্ব দেয়া আছে, এরকম একটা লম্ব দেয়া আছে। বুঝছো? এই লম্বটাকে আমরা ধরবো অলওয়েজ টাইম আমরা পি। বুঝছো? এই লম্বটাকে ধরা হয় পি, এই লম্বটাকে ধরবো আমরা পি। এখন এই যে তোমার লম্বটা পাইলা না, এই যে পি লম্বটা পাইলা না, এই পি লম্বটাকে মূলত তোমার অফসেটও বলা হয়। এই পি লম্বটাকে তোমার অফসেটও কি হয়? বলা হয়। তাহলে পি লম্বটাকে মাঝে মধ্যে অফসেটও বলা হয়। অফসেটও কি হয়? অফসেটও মাঝে মধ্যে বলা হয়। এখন তোমাকে যদি একটা এরকম একটা সামান্তরিক দিয়ে বলে যে এই সামান্তরিক থেকে আমাকে ক্ষেত্রফল বের করে দাও, তোমাকে যদি এরকম একটা সামান্তরিক দেয় যার মধ্যে তোমার একটা কর্ণ থাকবে এবং কর্ণের উপর একটা কি থাকবে? লম্ব থাকবে বা অফসেট থাকবে একটা। বুঝছো?
এরকম যদি তোমাকে একটা সামান্তরিক দেয়, দেন হচ্ছে যদি বলে তোমাকে এই সামান্তরিক থেকে আমাকে একটা ক্ষেত্রফল বের করে দাও, তাহলে তোমার এইরকম সামান্তরিকের ক্ষেত্রে তোমার সূত্রটা হবে, তাহলে সূত্রটা হবে, ক্ষেত্রফলের সূত্রটা হবে, হ্যাঁ, তাহলে ক্ষেত্রফলের সূত্রটা হবে তোমার যে কর্ণ গুণন লম্ব অথবা অফসেট দিতে পারো, কারণ লম্বটাই তো আমরা অফসেট ধরছি, অফসেট। বুঝছো? তাহলে তোমাকে যদি এইরকম সামান্তরিক থাকে, হ্যাঁ, যেই সামান্তরিকের তোমার কর্ণের মধ্যে একটা লম্ব দেয়া আছে, দেন হচ্ছে তোমাকে এই সামান্তরিক থেকে একটা ক্ষেত্রফল বের করতে বললো, তাহলে তোমাকে এই ক্ষেত্রফলের সূত্রটা হবে কর্ণ গুণন লম্ব অথবা অফসেট। বুঝছো? তাহলে তোমার এই কর্ণের মানটা দেন হচ্ছে তোমার এই লম্বের মানটা কি করতে হবে, এটা গুণ করে দিতে হবে, দেন হচ্ছে আমাদের ক্ষেত্রফলটা পেয়ে যাব। বুঝছো? আচ্ছা, দেখো তোমাকে যদি এরকম বাদে যদি আরেকটা দেয়, অর্থাৎ মনে করো তোমাকে এরকম একটা তোমাকে সামান্তরিক দিল, এরকম একটা সামান্তরিক দিল। আচ্ছা, পয়েন্টের নামগুলো আগে আমরা লিখে নিই। তাহলে এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, দেন হচ্ছে এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট। এখন তোমাকে যদি বলে এরকম একটা তোমাকে সামান্তরিক দেয়া আছে, যেই সামান্তরিকের এই এ বিন্দু থেকে একটা কি আছে, লম্ব টানছো, একটা এ বিন্দু থেকে একটা লম্ব টানা আছে। বুঝছো? তোমার বি থেকে সি পর্যন্ত বাহুর মাঝে একটা তোমার, এই বি থেকে সি পর্যন্ত বাহুর মাঝে তোমার একটা এ থেকে লম্ব টানা আছে। এখন এই লম্বটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? এইচ দ্বারা প্রকাশ করব, কারণ এইচতেই তো হাই মানেই তো উচ্চতা। এর আগে আমি প্রথম অধ্যায়ে দেখাইছিলাম তোমাদের, এইচতে তোমার হচ্ছে হাই মানে কি, উচ্চতা। এখন যদি তোমাকে এরকম সামান্তরিক দেয় এবং এই সামান্তরিক থেকে যদি তোমার এরকম ভাবে একটা লম্ব দেয়, এখন তোমাকে যদি বলে এই এই সামান্তরিকের আমাকে ক্ষেত্রফল বের করে দাও, তাহলে তোমাকে কি করতে হবে? আগে তোমার যে এই এ থেকে বি, আবার বি থেকে এই পয়েন্ট, আবার এই পয়েন্ট থেকে পুনরায় এ পর্যন্ত, দেখো এটা কিন্তু একটা ত্রিভুজ তৈরি হয়েছে। এই ত্রিভুজে যদি তোমাকে এইচ এর মানটাও দেয়, দেন হচ্ছে তোমার এ থেকে বি পর্যন্ত বাহুটা যে আছে এই মানটাও যদি দেয়, আবার এইচ এর মানটাও যদি দেয়, তাহলে আমার বাকি আছে কোনটা? এই যে নিচের যে অংশটুকু আছে এটা। এখন তোমার এই অংশটুকুর মান বের করতে গেলে কি করতে হবে? যেই বাহুটা থাকে তার বিপরীত বাহুটাই কি হয়, সমান হয়। যদি এটা তোমার এইটা যদি হয়, এর বিপরীত বাহু তোমার অবশ্যই এটা, তাহলে এই বাহুটা সমান হবে। এখন তারপর এই বাহুটা কি হবে, সমান হবে। এখন তুমি এই বাহুটার মান জানো, দেন হচ্ছে এই বাহুটা সমান, এই বাহুটার মান জানো, এই বাহুটার মান সমান, তাহলে তুমি এইরকম ভাবে বের করতে পারবে না, এখান থেকে সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করতে পারবে না অবশ্যই। তাহলে তোমাদের জন্য যে বেসিক টুকু দরকার ছিল, এই বেসিক টুকু তোমাদের দেখাইছি। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের ক নাম্বার স্টেপের ক্ষেত্রে, মানে আমি যে তিনটা নিয়ম যে তোমাদের ক নাম্বার স্টেপে করাবো, এই ক নাম্বার স্টেপের তোমাদের যে বেসিকগুলো দরকার ছিল এগুলো আমি সুন্দর মতো তোমাদের দিয়ে দিলাম। এখন তোমাদের কি করতে হবে, কিছু ম্যাথ বা কিছু টাইপের ম্যাথ আমরা করব। তাহলে এখন আমরা সামান্তরিক নিয়ে আলোচনা করব। দেখো, সামান্তরিকের জন্য আমি একটা ম্যাথ রাখছি। ম্যাথটা হচ্ছে একটি সামান্তরিকের কর্ণের দৈর্ঘ্য 75 সেমি এবং সন্নিহিত বাহুদ্বয়ের 44 সেমি ও 35 সেমি হলে সামান্তরিকের ক্ষেত্রফল কত? বুঝছো? তাহলে একটা আমাদের কি সামান্তরিক আগে আট করে নিই, যে মনে করি এটা একটা সামান্তরিক, এই সামান্তরিকের এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট এবং এটা হচ্ছে ডি পয়েন্ট। মনে করে এটা একটা সামান্তরিক যার এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট এবং এটা হচ্ছে ডি পয়েন্ট। বুঝছো আমার কথা? এখন বলছে তোমাকে একটি সামান্তরিকের, তার মানে এটা একটা কি সামান্তরিক না? এই সামান্তরিকের কর্ণের দৈর্ঘ্য 75 সেন্টিমিটার। তাহলে কি তোমার এই এ থেকে সি পর্যন্ত একটা কর্ণ থাকবে, যার কি হবে, দৈর্ঘ্য হবে 75 সেন্টিমিটার। এই যে 75 সেন্টিমিটার হবে যার দৈর্ঘ্য। এখন তারপর আমাদের বলছে কি, এই কর্ণের দৈর্ঘ্য 75 সেন্টিমিটার, তারপরে আমাদের বলছে এবং সন্নিহিত বাহুদ্বয়ের,
বুঝছো? তাহলে কি সন্নিহিত বাহুদ্বয়, সন্নিহিত বাহুদ্বয় অর্থাৎ তোমার এই দেখো এই এ থেকে বি পর্যন্ত যে বাহুটা আছে এবং বি থেকে সি পর্যন্ত তোমার যে বাহুটা আছে, এই দুইটা বাহু কিন্তু কি সন্নিহিত অবস্থায় আছে, মানে কাছাকাছি অবস্থায় আছে। দেখো এই দুইটা বাহু কিন্তু কি অবস্থায় আছে, এই দুইটা বাহু কিন্তু কাছাকাছি অবস্থায় আছে। দেন হচ্ছে তোমার এই এ থেকে ডি পর্যন্ত যে বাহুটা আছে, আবার এ থেকে ডি পর্যন্ত যে বাহুটা আছে, এই বাহুটা আবার এই ডি থেকে সি পর্যন্ত যে বাহুটা আছে, এই বাহুটা এবং এই বাহুটা কি অবস্থায় আছে, সন্নিহিত বা কাছাকাছি অবস্থায় আছে। এই যে ডি এবং এ থেকে ডি আবার ডি থেকে সি পর্যন্ত দুইটা বাহুই কি আছে, সন্নিহিত আছে। তার মানে কি সন্নিহিত বাহুদ্বয়ের আমরা এই দুইটা বাহু ধরতে পারি, আবার নিচে এই দুইটা বাহু ধরতে পারি। দুইটার যে কোনো একটা বাহু ধরলেই দ্যাটস এনাফ, আর কিছু লাগবে না। তাহলে আমরা নিচের বাহুটাই ধরবো, তাহলে এটা ধরলাম না, বুঝছো? তাহলে এটা বাহু ধরলাম না। এখন আমাদের বলছে কি প্রশ্নে, সন্নিহিত বাহুদ্বয়ের কি বলছে, সন্নিহিত বাহুদ্বয় 44 সেন্টিমিটার ও 35 সেন্টিমিটার হলে, তাহলে তোমার একটা বাহুর মান তোমার কত হবে, 44 সেন্টিমিটার। একটা সন্নিহিত বাহুর মান তোমার হবে 44 সেন্টিমিটার, এই যে 44 সেন্টিমিটার। আর একটা তোমার বাহুর মান হবে কত, 35 সেন্টিমিটার। কত হবে, 35 সেন্টিমিটার। এখন দেখো তোমার এইখানের মধ্যে যে তুমি এই এ থেকে বি পর্যন্ত একটা বাহুর মান জানো, দেন হচ্ছে বি থেকে সি পর্যন্ত একটা বাহুর মান জানো, আবার সি থেকে এ পর্যন্ত যে কর্ণটা আছে এই কর্ণের মান জানো। তাহলে এটা কি একটা ত্রিভুজ তৈরি হয়েছে না? তাহলে তার আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা এইখানের মধ্যে যে আমাদের পয়েন্টে যে তথ্যগুলো দিয়েছিলাম এগুলো একটু সাইডে একটু নোট করে দেবো, বুঝছো? তাহলে সুন্দর মতো লিখবা যে মনে করি এ বি সি ডি সামান্তরিকের এ থেকে বি পর্যন্ত তোমার বাহু যেটা পাইছো, এটা কত, এ থেকে বি পর্যন্ত বাহুটা পাইছো কত, 44 সেন্টিমিটার। কত পাইছো, 44 সেন্টিমিটার। আবার এই বি থেকে সি পর্যন্ত বাহুটা কত পাইছো, এই বি থেকে সি পর্যন্ত বাহুটা পাইছো 35 সেন্টিমিটার। 35 সেন্টিমিটার। এখন তোমার এই এ থেকে সি পর্যন্ত যে বাহুটা পাইছো, এ থেকে সি পর্যন্ত যে বাহুটা পাইছো, এই বাহুটার মানে মানে কর্ণ এটা, হ্যাঁ, এটা হবে কর্ণ। এ থেকে সি পর্যন্ত এটা হবে কর্ণ। এই কর্ণের মান পাইছিলা কত, এ থেকে সি পর্যন্ত কর্ণের মান পাইছিলা 75 সেন্টিমিটার। বুঝছো? তাহলে তোমাদের কাজ কিন্তু শেষ, তবে এখনো পূর্ণাঙ্গভাবে শেষ হয়নি। দেখো তোমার এখানের মধ্যে কি বলছিলাম একটু আগে, যে তোমার এ থেকে বি আবার বি থেকে সি, সি থেকে এ, এখন এই টোটালিটা কি হয়েছে, তোমার একটা ত্রিভুজ তৈরি হয়েছে না? এই টোটাল একটা ত্রিভুজ তৈরি হয়েছে না এটা? এখন এই ত্রিভুজের মাঝে তোমার তিনটা বাহুর মান তুমি জানো, এই বাহুর মান জানো, এই বাহুর মান জানো, দেন এই বাহুর মান জানো। এখন এইখানের মধ্যে তোমার কি করতে পারি, এইখানের মধ্যে আমরা একটা অর্ধ পরিসীমা বের করতে পারি, কারণ তিনটা বাহুই আমার দেয়া আছে। দেখো তাহলে এখান থেকে কি বের করতে পারি, আমরা সুন্দর মতো অর্ধ পরিসীমা বের করতে পারি। অর্ধ পরিসীমা, এখন অর্ধ পরিসীমাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এস দ্বারা প্রকাশ করা হয়। আর অর্ধ পরিসীমাটা কিভাবে বের করতে হয় এটা তো আমি তোমাদের দেখাইছি, যে তিনটা বাহু যোগফল ডিভাইডেড কি হয়, 2। এখন তিনটা বাহু তোমার কি কি, 44 সেন্টিমিটার যোগ কত আছে, 35 যোগ এইদিকে কত আছে, 75। এই যে 75 ডিভাইডেড 2 দিয়ে ভাগ দিবা, তাহলে তোমার অর্ধ পরিসীমা মানটা পেয়ে যাবা, বুঝছো? তাহলে এখন একটু আমরা ক্যালকুলেশন করব, তোমার এই মানটা কত আছে, 44 যোগ 35 যোগ 75, 154 ভাগ 2, 77 আসে। তাহলে তোমার এটা আসে কত, 77 সেন্টিমিটার। তাহলে তোমার এটা মান আসতেছে কত, 77 সেন্টিমিটার, 77 সেন্টিমিটার। এখন দেখো তুমি কিন্তু এইখানের মধ্যে তোমার যে পরিসীমাটা আছে এই ত্রিভুজের মাঝে, যে পরিসীমাটা পাইছো তুমি, সেটা হচ্ছে কত,
মানে অর্ধপরিসীমা যেটা, সেটা পাইছো কত 77 সেন্টিমিটার। এখন তুমি এইখানের মধ্যে তোমার অনায়াসে কি করতে পারো, তুমি এইখানের মধ্যে বাহুগুলোর মানও জানো, এই বাহুগুলোর মানও জানো, এই বাহুগুলোর মানও জানো, আবার এই বাহুর মাধ্যমে যেখানে ত্রিভুজটা তৈরি হয়েছে এই ত্রিভুজের ভিতরে তোমার তাহলে তুমি এখানে অর্ধপরিসীমা জানো, সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে পারবা না? অবশ্যই সামান্তরিকের ক্ষেত্রফলটা তাহলে বের করতে পারবা। তাহলে চলো আমরা এই সামান্তরিকের ক্ষেত্রফলটা একটু বের করি। দেখো, সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফল, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, 2 গুণন রুট ওভার অফ এই দুইটা বাহু অর্থাৎ এস মাইনাস এ, এস মাইনাস বি, আবার এস মাইনাস ডি। বুঝছো? এইটাই হচ্ছে তোমার এই অধ্যায়ে সামান্তরিকের কি ফর্মুলা, এটাই হচ্ছে সামান্তরিকের ফর্মুলা বা সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা। সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা। বুঝছো? তাহলে তোমার সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলাটা হচ্ছে 2 গুণন রুট ওভার অফ এস মাইনাস এ, এস মাইনাস বি, আবার এস মাইনাস ডি। ডিটা হচ্ছে তোমার মূলত কর্ণের যে মানটা সেটা, আর এটা হচ্ছে তোমার এ থেকে বি পর্যন্ত যে বাহুটা আছে সেটা, আবার এইখানে যে তোমার বিটা পাইছো এই বিটা হচ্ছে তোমার বি থেকে সি পর্যন্ত যে বাহুটা পাইছো সেটা। তাহলে এই টোটাল যে তোমার ফর্মুলাটা পাইলা, এই টোটাল ফর্মুলাটা কিন্তু তোমার ক্ষেত্রফল বের করার সময় লাগবে। বুঝছো? সামান্তরিকের ক্ষেত্রফল যখন বের করবা তখন কিন্তু তোমার এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে। তাহলে দেখো একটু এখানে দেই যে কি আছে, 2 গুণন রুট ওভার অফ কি আছে এস মাইনাস এ। এখন এস এর তো তুমি একটা ভ্যালু পাইছো, সেটা কত 77। এই যে 77 ব্র্যাকেটে মাইনাস, তারপরে কি আছে এ আছে। এখন এ পর্যন্ত যে ভ্যালুটা সেটা কত 44 ব্র্যাকেট, এইদিকে আবার কত এস এর মান কত পাইছো 77, এই যে 77 মাইনাস, তারপর বির মান কত পাইছো, বির মান পাইছো 35, এই যে 35 ব্র্যাকেট, এইদিকে আবার এস এর মান কত পাইছো তুমি, এস এর মান পাইছো 77, এই যে 77 মাইনাস ডির মান কত পাইছো 75, এই যে 75। এখন টোটালি যে মানটা আছে এটা একটু ক্যালকুলেশন করো। দেখো এখানে 2 গুণন, এখানে আমরা কত পাই, মানটা কত পাই আমরা এখানে একটু ক্যালকুলেশন করি। তোমার টোটাল মানটা ক্যালকুলেশন করবো, এটা এই টোটাল মানটা একটু ক্যালকুলেশন করি, দেখি কত পাই আমরা। টোটাল মানটা পাই আমরা কত 462। তাহলে তোমার এটা টোটালি ক্যালকুলেশন করলে আসতেছে 462। এখন 2 দিয়ে 462কে গুণ দাও, ফাইনালি একটা ভ্যালু পাবা, সেটা হচ্ছে কত 924 বর্গ মিটার, 924 বর্গ সেন্টিমিটার। বুঝছো? কারণ তোমার এখানের মধ্যে ক্ষেত্রফলটা বের করতে বলছিল, আর ক্ষেত্রফল বের করতে বললে তোমাকে বর্গ কথাটা রাখতেই হবে। দেন হচ্ছে তোমাকে প্রশ্নে যেটা আছে সেন্টিমিটার, এই সেন্টিমিটার কথাটা যোগ করতে হবে, তাহলে সেন্টিমিটার। এটাই মূলত হচ্ছে তোমার অ্যান্সার, এটাই মূলত হচ্ছে তোমার অ্যান্সার। এখন তোমার যদি সামান্তরিকের যেরকম টাইপের ম্যাথ দেখে নেবে তুমি এই সিস্টেমে আসবা, সমাধান করবা, শেষ। এখন আমরা আসবো চতুর্ভুজের ক্ষেত্রে। ক নাম্বার স্টেপের 2 নম্বরে আমরা কি পাইছি, চতুর্ভুজ পাইছি। এখন এই চতুর্ভুজ নিয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে এই চতুর্ভুজটা হচ্ছে 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হয় কি চতুর্ভুজ। তাহলে এই চতুর্ভুজ থেকে আমরা একটা ম্যাথ করি। তাহলে দেখো তোমাদের জন্য এখন চতুর্ভুজ থেকে একটা ম্যাথ উঠাই রাখছি, সেটা হচ্ছে কি যে চতুর্ভুজের একটি কর্ণের দৈর্ঘ্য 12 মিটার। তাহলে কি বলছে যে চতুর্ভুজের এই চতুর্ভুজটা আমি একটু আগে এর সংজ্ঞা বলছি যে 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হয় কি চতুর্ভুজ। অর্থাৎ এইরকম একটা বাহু, এইরকম একটা বাহু, আবার এইরকম একটা বাহু, এইরকম একটা বাহু, এই 4টা বাহু দ্বারা
এই 4টা বাহু দ্বারা সীমাবদ্ধ তোমার যে ক্ষেত্র যেটা আছে সেটাই মূলত হচ্ছে কি চতুর্ভুজ। এখন এই চতুর্ভুজের এই পয়েন্টের নাম দিলাম আমি এ, এই পয়েন্টের নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি। বুঝছো? তাহলে আমাদের কি বলছে, একটি চতুর্ভুজের, একটা চতুর্ভুজ, হ্যাঁ, চতুর্ভুজের একটি কর্ণের দৈর্ঘ্য, তার মানে এই চতুর্ভুজের একটা কর্ণ থাকবে যার দৈর্ঘ্য হবে কত, 12 মিটার, যার দৈর্ঘ্য হবে 12 মিটার। তাহলে তোমার কর্ণটা হবে এ থেকে সি পর্যন্ত, এ থেকে সি পর্যন্ত, এই কর্ণের মানটা হবে কত, 12 মিটার। বুঝছো? তাহলে তোমার এই কর্ণের মানটা হচ্ছে 12 মিটার, 12 মিটার। এখন আমাকে বলছে যে বিপরীত শীর্ষ হতে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, তার মানে কি, তোমার বিপরীত শীর্ষ হতে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, তোমার যে এই কর্ণটা আছে না, এ থেকে সি পর্যন্ত যে কর্ণটা আছে না, এই কর্ণটা আছে না, এই কর্ণটার বিপরীত শীর্ষ হচ্ছে তোমার এই যে ডি বিন্দুটা, এই কর্ণটার বিপরীত শীর্ষবিন্দু হচ্ছে কি, এই ডি বিন্দুটা। এই ডি বিন্দু থেকে তোমার একটা কি হবে, একটা কর্ণ লম্ব হবে, একটা এই কর্ণের উপর একটা লম্ব হবে। দেন হচ্ছে তোমার এই দিকে যে তোমার বিপরীত বিন্দুটা আছে না, এই বির মধ্যে এই কর্ণের বিপরীত যে বিন্দুটা আছে না, বি বিন্দু, এই বি বিন্দু থেকে তোমার একটা এই কর্ণের উপর একটা লম্ব হবে। তাহলে তোমার এই লম্বগুলোকে আমরা কি দ্বারা প্রকাশ করি, পি দ্বারা প্রকাশ করি। এই লম্বগুলোকে আমরা পি দ্বারা প্রকাশ করি। তাহলে এই লম্বগুলোকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এই লম্বগুলোকে আমরা পি দ্বারা প্রকাশ করি। এখন পিতে তোমার কি বুঝাবো আমরা, অফসেটও বলতে পারো, সেটা আবার লম্বও বলতে পারো, তোমাদের ইচ্ছা। এখন আমাদের বলছে যে কি, লম্বের উপর যথাক্রমে লম্বের দৈর্ঘ্য, আমরা যে দুইটা লম্ব পাইলাম, এই লম্ব দুইটার দৈর্ঘ্য যথাক্রমে হবে কত মিটার, 4 মিটার ও 3 মিটার। বুঝছো? 4 মিটার এবং 3 মিটার হবে। তাহলে মনে করো তোমার এইখানে যে তোমার লম্বটা আছে, বা এখানে যে তোমার লম্বটা পাইছো, এই লম্বটার মান ধরলাম আমি কত, 4 মিটার, এই যে 4 মিটার ধরলাম। দেন হচ্ছে তোমার এইখানে যে লম্বটা পাইছো, এই লম্বের মান ধরলাম আমি 3 মিটার, কত, 3 মিটার ধরলাম। তাহলে এই লম্বের মান ধরলাম আমি 3 মিটার, এই যে 3 মিটার। বুঝছো? তারপরে আমাকে কি বলছে, যে চতুর্ভুজটির ক্ষেত্রফল বের করো। তার মানে আমাকে এই যে চতুর্ভুজটা আমি যে পাইলাম, এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা আমাকে বের করতে বলছে। যদি কোনো চতুর্ভুজে এই একটা কর্ণের মান দেয়া থাকে এবং এই দুইটা লম্বের মান দেয়া থাকে, তাহলে তার ক্ষেত্রফল নির্ণয়ের বা ক্ষেত্রফল বের করার সূত্রটা হবে একটাই। বুঝছো? এটা কার ক্ষেত্রে, চতুর্ভুজের ক্ষেত্রে। তোমার যদি এইরকম একটা কর্ণের মান দেয়া থাকে এবং দুইটা লম্বের মান দুই দিকে দেয়া থাকে, ক্ষেত্রফল বের করার সূত্রটা হবে তোমার কয়টা, শুধুমাত্র একটা হবে। কি, সেটা হচ্ছে তোমার হাফ গুণন P1 প্লাস P2 গুণন কি হবে ডি। অর্থাৎ দেখো তোমার এখানে কি আছে, হাফ আছে না, মানে 1/2 গুণন। এখন P1 কোনটা, এই যে এটা হচ্ছে P1, এটা হচ্ছে কি P2, এই লম্বটা হচ্ছে P1 আর এই লম্বটা হচ্ছে P2 গুণন তোমার এইখানে যে তোমার কর্ণটা পাইছো, এই কর্ণটার মান। বুঝছো? তাহলে এখানে কি, হাফ গুণন অফসেট দ্বয়ের যোগফল, অফসেট দ্বয়ের যোগফল গুণন কর্ণ। বুঝছো? তাহলে কি, তোমার এই সূত্রটার মানে হচ্ছে তোমার এই হাফ গুণন P1 যোগ P2, মানে অফসেট দ্বয়ের যোগফল, এই দুইটা অফসেট দ্বয়ের যোগফল গুণন এই যে কর্ণটা আছে এ থেকে সি পর্যন্ত, এই কর্ণটার মান। এখন এইটাই হচ্ছে তোমার সূত্র। এই একটা সূত্রই তোমাকে এই ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে লাগাইতে পারবা কাজে। এর কিন্তু এই একটার ব্যতীত আর কোনো সূত্র নাই, এই একটাই সূত্র। বুঝছো আমার কথা? তো এখন দেখো, এই ডি থেকে তুমি একটা লম্ব টানছিলা না, এই যে ডি থেকে একটা লম্ব টানছিলা না, ডি থেকে একটা লম্ব টানছিলা না, এই লম্বটার এইখানে দেখো তো একটা পয়েন্ট তৈরি হয়েছে না, এইখানে একটা পয়েন্ট তৈরি হয়েছে না, এই পয়েন্টের নাম দেবা ই।
এই পয়েন্টের নাম দেবা ই পয়েন্ট, এবং এই বি থেকে তুমি যে একটা লম্ব টানছিলা এই পয়েন্টের নাম দিবা এফ পয়েন্ট। এই পয়েন্টের নাম দিবা কি? এফ পয়েন্ট। এই যে এফ পয়েন্ট। তাহলে সুন্দর মতো তোমার কাজ কি, এইখানে যে তোমার তথ্যগুলো লিখছো এটা একটু সাইডে নোট করে লিখে দিবা। তাহলে সুতরাং মনে করি কি মনে করব, ডি থেকে ই অর্থাৎ লম্বদ্বয় ডি থেকে ই পাইছি কত? লম্বদ্বয় ডি থেকে ই পর্যন্ত পাইছি কত? P1। এই যে P1। এখন এই P1 সমান সমান আমরা জানি কত? 4 মিটার। 4 মিটার। আবার বি থেকে এফ পর্যন্ত লম্ব পাইছি কত? বি থেকে এফ পর্যন্ত লম্ব পাইছি P2। এখন এই P2 সমান সমান আমরা জানি কত? 3 মিটার। 3 মিটার। এখন দেখো তোমার এ থেকে সি পর্যন্ত যে কর্ণটা পাইছিলা এই কর্ণের মান জানো কত? 12 মিটার। তাহলে তোমার এ থেকে সি পর্যন্ত কর্ণদ্বয়ের মান পাইছো ডি, এবং এই ডি সমান সমান মান কত? 12 মিটার। 12 মিটার। এখন তোমার কি করতে হবে? এখন তোমার কাজ হচ্ছে এইখানে যে তোমার চতুর্ভুজটা আছে এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কোনটা? এই যে এটা। তাহলে সূত্রটা সুন্দর মতো বসাই দাও যে চতুর্ভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্রটা কি হবে? যে 1/2 গুণন P1 প্লাস P2 গুণন ডি। বুঝছো? এখন এই 1/2, এই যে 1/2 গুণন, এখন P1 প্লাস P2 অর্থাৎ P1 এর মান জানছিলা কত? এই যে 4 মিটার। তাহলে P1 এর জায়গায় তোমার 4 হবে, প্লাসের প্লাস P2 মান কত হবে? 3 মিটার। এই যে 3 মিটার গুণন ডির মান পাইছো কত? 12। এই যে 12। এখন এটা সুন্দর মতো ক্যালকুলেশন করে দাও। 1/2 গুণন 4 আর 3 কত হয়? যোগ করো। এই যে 7 গুণন 12। এখন এটা টোটালি ক্যালকুলেশন করে দাও। 7 গুণন 12 দাও, একটা ভ্যালু পাবা কত? 84। এখন এই 84 দিয়ে তুমি উপরে কি করো? 1কে গুণ দাও, দিয়ে এইটা দিয়ে আবার কি 2কে ভাগ দাও, একটা মান পাবা ফাইনালি। সেটা হচ্ছে তোমার 42 বর্গ মিটার। 42 বর্গ মিটার। এটাই হচ্ছে মূলত তোমার অ্যান্সার। এটাই হচ্ছে মূলত তোমার অ্যান্সার। তাহলে এই ম্যাথগুলো আশা করি মনে হয় সহজ, তোমার যদি একটু ট্রাই করো। তো তারপরে আমাদের স্টেপ কি আছে? বৃত্তস্থ চতুর্ভুজ। 3 নম্বরে আমাদের কি আছে? বৃত্তস্থ চতুর্ভুজ আছে। তাহলে আমাদের কয় স্টেপটা আমরা বৃত্তস্থ চতুর্ভুজ দিয়ে একটু শেষ করে দিই। বৃত্তস্থ চতুর্ভুজ বলতে আমরা বুঝি বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ থাকবে। কি? বৃত্তের মধ্যে একটা কি থাকবে? চতুর্ভুজ থাকবে। অর্থাৎ এরকম একটা বৃত্ত যার ভিতরে একটা কি থাকবে? চতুর্ভুজ থাকবে। অর্থাৎ এরকমভাবে তোমার একটা বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ থাকবে। বুঝছো? আচ্ছা দেখো, তোমার এইখানে যে একটা বাহু পাইছি এই বাহুটার নাম আমরা দিলাম এ। এইখানে যে বাহুটা পাইছি এই বাহুটার নাম দিলাম বি। এখন এই নিচের যে বাহুটা পাইছি এই বাহুটার নাম দিলাম সি। আবার এইখানে যে বাহুটা পাইলাম এই বাহুর নাম দিলাম আমি ডি, মানে ডি বাহু। এই যে ডি বাহু। বুঝছো? তাহলে দেখো তোমার এখানে একটা পয়েন্ট তৈরি হয়েছে না? এইখানে একটা পয়েন্ট তৈরি হয়েছে কিনা? এই পয়েন্টের নাম দিলাম আমি এ, এই পয়েন্টের নাম দিলাম আমি বি। এই যে এই পয়েন্টের নাম দিলাম আমি বি। দেন হচ্ছে এইখানে যে একটা পয়েন্ট তৈরি হয়েছে এই পয়েন্টের নাম দিলাম আমি কি? সি। আবার এইখানে যে একটা পয়েন্ট তৈরি হয়েছে এই পয়েন্টের নাম দিলাম আমি ডি। এখন মনে করো তোমার এইখানে যে একটা এ থেকে বি পর্যন্ত একটা যে বাহু তৈরি হয়েছে বৃত্তস্থ চতুর্ভুজের ভিতরে, তোমার এ থেকে বি পর্যন্ত যে একটা বাহু তৈরি হয়েছে এই বাহুর মান মনে করো আমি দিলাম, মনে করো ধরলাম আমি 36। কত ধরলাম? 36 ধরলাম। দেন হচ্ছে তোমার এই বি থেকে সি পর্যন্ত যে বাহুটা পাইছো
এই বাহুর মান মনে করো আমি ধরলাম 40, কত ধরলাম 40। তারপর এই তোমার এ থেকে আবার সি পর্যন্ত যে বাহুটা আসছে, এই বাহুটার মান মনে করো আমি ধরলাম কত 77 মিটার, কত ধরলাম 77 মিটার, এই যে 77 মিটার। এখন আবার এই সি থেকে ডি পর্যন্ত যে বাহুটা আসছে, এই বাহুটার মান মনে করো আমি ধরলাম 75 মিটার, এই যে 75। পঁচাত্তর মিটার। এখন যে কাজটা আমরা এখানে করব সেটা হচ্ছে তোমার এই পয়েন্টে যেই পয়েন্টে মানগুলো আমরা পাইছি, এই পয়েন্টের মানগুলো একটু সাইডে লিখে দিব সুন্দর মতো। যে কি, যে মনে করি দেখো এ থেকে বি পর্যন্ত একটা বাহু পাইছিলে না, এ থেকে বি পর্যন্ত একটা বাহু পাইছিলা, এ থেকে বি পর্যন্ত একটা বাহু পাইছিলা। এই বাহুটার নাম দিছিলা কি বি বাহু, কি দিছিলা বি বাহু। আর বি বাহু সমান সমান একটা মান পাইছিলা, সেটা কত 36 মিটার, সেটা হচ্ছে 36 মিটার। দেন হচ্ছে এ থেকে সি পর্যন্ত একটা বাহু পাইছিলা, এ থেকে সি পর্যন্ত একটা বাহু পাইছিলা, যার মান পাইছিলা কত, যার নাম দিছিলা এ, এবং এ সমান সমান একটা ভ্যালু পাইছিলা, সেটা হচ্ছে 77 মিটার, সেটা হচ্ছে 77 মিটার। আবার এই বি থেকে ডি পর্যন্ত একটা বাহু পাইছিলা, এই বাহুর নাম দিছিলা কি, অর্থাৎ বি থেকে ডি পর্যন্ত একটা বাহু পাইছিলা, যার নাম দিছিলা হচ্ছে তোমার সি। এই সি বাহুর মান দিছিলা কত 40 মিটার, 40 মিটার। এখন এই সি থেকে আবার ডি পর্যন্ত একটা বাহু পাইছিলা, অর্থাৎ সি থেকে ডি পর্যন্ত একটা বাহু পাইছিলা, যার নাম দিছিলা তুমি ডি বাহু, এবং এই ডি বাহুর একটা মান পাইছো তুমি, সেটা হচ্ছে 75 মিটার, সরি 75 মিটার, 75 মিটার। এখন দেখো তো তোমার এইখানের মধ্যে তোমার 4টা যে বাহু পাইছো, এই 4টা বাহুর কি মান দেয়া আছে না? তাহলে এখান থেকে আমি কি বের করতে পারি, 4টা বাহুর মান দেয়া আছে বিধায় এখান থেকে আমি একটা পরিসীমা বের করে নিতে পারি, অর্থাৎ তোমার অর্ধ পরিসীমা যেটা আছে সেটা। তাহলে সুতরাং অর্ধ পরিসীমা এস সমান সমান, অর্ধ পরিসীমা এস সমান সমান কি হবে, অর্ধ পরিসীমা তোমার এই বৃত্তস্থ চতুর্ভুজের মধ্যে অর্ধ পরিসীমাটার নিয়মটা হচ্ছে সবগুলো বাহু যোগ করে দিয়ে তার নিচে 2 দিয়ে ভাগ দিতে হবে, বুঝছো? অর্ধ পরিসীমার নিয়মটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজে তোমার যে বাহুগুলোর মান থাকবে, এই বাহুগুলোর মান যোগ করে দিয়ে তার নিচে 2 দিয়ে ভাগ দিতে হবে। অর্থাৎ দেখো এমন, এইখানে যে তুমি বাহুটা পাইছো, দেন এইখানে যে বাহুটা এবং এইখানে যে বাহুটা পাইছো, এই 4টা বাহুর মান যোগ করে দিবা। তাহলে প্রথম বাহুর মান পাইছিলা কত 36, প্লাস পরের বাহুর মান পাইছো কত 77 প্লাস তারপরে বাহুর মান কত 40, এই যে 40 প্লাস তারপরের বাহুর মান কত 75, এই যে 75। তাহলে এই টোটাল যে মানটা পাইছো এটাকে 2 দিয়ে ভাগ দিবা, এই যে 2। তাহলে এখন দেখো এটা ক্যালকুলেশন করে একটা মান পাবো আমরা, একটু ক্যালকুলেশন করি আমরা, তাহলে একটা মান পাবো, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 114 মিটার, সেটা হচ্ছে কত 114 মিটার। এখন তুমি যদি অর্ধ পরিসীমা বের করো, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি আরও ইজি হবে না, বা ক্ষেত্রফলটা কি আমরা বের করতে পারবো না এই বৃত্তস্থ চতুর্ভুজের মধ্য থেকে? অবশ্যই পাবো। সেটা হচ্ছে কি, তাহলে লিখবা সুন্দর মতো যে সুতরাং এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রফল সমান সমান, তাহলে সূত্রটা কি হবে, এই বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে তোমার রুট ওভার অফ এস মাইনাস এ, এস মাইনাস বি, আবার এস মাইনাস সি এবং এস মাইনাস ডি। মানে 4টা বাহুর মানকে দিয়ে তোমার অর্ধ পরিসীমা কি করবা, মাইনাস করবা একটার থেকে আরেকটা। তাহলে সুতরাং এমন হয় মানটা, এখানে রুট ওভার, এখন দেখো তোমার এখানে এস এর মানটা কত পাইছো, এস এর মানটা তুমি পাইছো কত 144,
144 পাইছো, এই যে 144 এস এর জায়গায় লিখে দাও যে 144। এটা কি 144? না, এটা 114। আমি মানে তোমাদের একটু ট্রাই করলাম, তোমরা কি এখনো ঘুমাইছো নাকি জেগে আছো? তাহলে এর মান কত হবে? এর মান হবে তোমার প্রথম যে বাহুটা সেটা, সরি এর মান কত পাইছি আমরা? 77 পাইছি। এর মান কত পাইছি? দেখো এর মান কিন্তু আমরা 77 পাইছি। তাহলে এর জায়গার মধ্যে 77 লিখে দাও। আবার এখানে এস এর মান কত? তাহলে এস এর মান হচ্ছে 114 মাইনাস এই যে বি আছে না, বি তো একটা ভ্যালু পাইছিলা, সেটা কত? সেটা হচ্ছে তোমার 36 মিটার। 36 মিটার, এই যে 36 মিটার ব্র্যাকেট। আবার এখানে এস এর ভ্যালু কত? 114, এই যে 114 মাইনাসের মাইনাস সি আছে না, সির ভ্যালু কত পাইছো তুমি? সির ভ্যালু পাইছো 40 মিটার, এই যে 40, এই যে এখানে 40 বসাই দাও। দেন হচ্ছে তোমাকে এখানে এস এর ভ্যালু হচ্ছে 114 মাইনাস ডির ভ্যালু কত পাইছো? ডির ভ্যালু পাইছো তুমি 75 মিটার। তাহলে এখানে ডির ভ্যালু 75 মিটার বসাই দাও। দেখো এই টোটালটা ক্যালকুলেশন করো, দেখি কত মান পাই আমরা। তাহলে টোটালটা ক্যালকুলেশন করি একটু। 114 মাইনাস 77, 114 36, আবার 114 মাইনাস 40, 114 মাইনাস 75। তাহলে দেখো আমরা ফাইনালি একটা মান পাইছি, সেটা হচ্ছে কত? 2886। কত পাইছি? সেটা হচ্ছে 2886। এটা হচ্ছে তোমার কি? বর্গ মিটার। এটা হচ্ছে বর্গ মিটার। এখন এটাই হচ্ছে মূলত তোমাদের অ্যান্সার। এখন তোমাদের ক্ষেত্রফল বের করতে বলছি বিধায় আমি এখানে বর্গ কথাটা লিখছি। আর মিটার তো তোমার প্রশ্নে দেওয়াই ছিল, এই যে মিটার, সেক্ষেত্রে আমি অতিরিক্ত মিটারটা দিয়ে দিছি। শেষ। এখন তোমাদের কাজ হচ্ছে তোমাদের এই রিলেটেড যতগুলো প্রশ্ন এই অধ্যায়ে আছে, বেশি একটা তো মানে এই অধ্যায়ে এরকম প্রশ্ন নাই, যদিও থাকে তোমরা একটু চেষ্টা করবা, বুঝছো? তাহলে চলো এর পরে একটু আমরা ট্রাই করে দেখি। তাহলে এখন আমরা আলোচনা করব রম্বস নিয়ে, অর্থাৎ খ তোমার স্টেপের 1 নাম্বার যে তোমার রম্বসটা আছে, এই রম্বসটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে রম্বসটা মূলত কি? আমরা সামান্তরিকের বেলায় জানলাম যে পরস্পর বিপরীত বাহুগুলো সমান হবে, কিন্তু রম্বসের বেলায় আমরা জানবো যে 4টি বাহুই সমান হবে কিন্তু কোনো কোণ সমকোণ নয়। বুঝছো আমার কথা? আচ্ছা মনে করো এটা একটা কি? রম্বস। মনে করো এটা একটা রম্বস। রম্বসের পয়েন্টগুলো আমরা একটু নাম আউট করে নিই। এই পয়েন্টের নাম এ, এই পয়েন্টের নাম বি, এটার নাম সি, এটার নাম হচ্ছে ডি। এখন তোমার এই এ থেকে তোমার কি হয়েছে? এই যে সি পর্যন্ত একটা কি হয়েছে? একটা কর্ণ আমরা টেনে নিয়েছি। এটা কি? এটার নাম হচ্ছে কর্ণ। এটার নাম কি? এটার নাম হচ্ছে কর্ণ। আচ্ছা, তারপর এই বি থেকে সি ডি পর্যন্ত একটা আমরা কর্ণ টেনে নিয়েছি একটা। দেখো এই বি থেকে ডি পর্যন্ত একটা কর্ণ টেনে নিয়েছি, এটার নামও কিন্তু কর্ণ। এটার নাম কি? এটার নাম হচ্ছে কর্ণ। এখন আমি একটু আগে যে সংজ্ঞাটা বললাম, সেই সংজ্ঞাটার মধ্যে কি হবে? এইখানে যে 4টা তোমার বাহু পাইছো, এই 4টা বাহুই কি হবে? সমান হবে, কিন্তু কোনো কোণ সমকোণ হবে না। এটা তো শিওর? আচ্ছা, তাহলে দেখো তোমার এইখানে যে প্রথম যে আমরা এইদিকে একটা কর্ণ পাইছি, এ থেকে সি পর্যন্ত যে একটা কর্ণ পাইছি, এই কর্ণটার নাম কি? বা কর্ণকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডি দ্বারা প্রকাশ করা হয়। এই যে ডি, এই কর্ণটা যেহেতু আমরা প্রথমে লিখছি, তাহলে এই কর্ণটা D1 লিখতে পারি না? তাহলে D1। এবং এই বি থেকে ডি পর্যন্ত যে কর্ণটা আমরা একটু আগে লিখছি, এই কর্ণটা কি? এটাও তো ডি, তাহলে কর্ণটা হবে ডি। যেহেতু এটা দ্বিতীয়বার লিখছি, তাহলে এটা D2 হবে। বুঝছো? তাহলে দেখো এই D1, যে D1 এবং D1 কর্ণ এবং এই D2 কর্ণ, এই দুইটা কর্ণ একে অপরকে কি দ্বারা ছেদ করছে? এই যে প্রথম কর্ণ এবং দ্বিতীয় কর্ণ একে অপরকে ও বিন্দুতে ছেদ করছে। দেখো আমি এই মধ্য যে মাঝ পয়েন্টে যে একটা বিন্দু পাইছি, মাঝে তোমার একটা যে বিন্দু পাইছি, এই বিন্দুটা কি? ও বিন্দু। অর্থাৎ প্রথম কর্ণ এবং দ্বিতীয় কর্ণ একে অপরকে কি করছে? ও বিন্দুতে ছেদ করছে।
বুঝছো? তাহলে এই রম্বসের এই কর্ণদ্বয় যদি একে অপরকে কি করে, ছেদ করে, তাহলে তোমার এই যে চারটা ত্রিভুজ মানে তৈরি হয়। দেখো এইখানে একটা ত্রিভুজ, এইখানে একটা ত্রিভুজ, আবার এইখানে একটা ত্রিভুজ, দেন হচ্ছে এইখানে একটা ত্রিভুজ। দেখো এই একটা, এই একটা, এই একটা, এই একটা, মানে চারটা ত্রিভুজ কি হয়েছে, তৈরি হয়েছে। এই প্রত্যেকটি তখন হয়ে যায় কি, একটি করে সমকোণী ত্রিভুজ। এই প্রত্যেকটি কি হয়ে যায়, প্রত্যেকটি হয়ে যায় তখন আলাদা করে একটা নিজস্ব কি, সমকোণী ত্রিভুজ। বুঝছো? কিভাবে বুঝতে পারবো এটা করে সমকোণী ত্রিভুজ? দেখো এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। দেখো এই যে এই যে এই যে এটা কিন্তু একটা সমকোণ, এটা কিন্তু 90 ডিগ্রি একটা কোণ। বুঝছো? দেন হচ্ছে দেখো এইটাও কিন্তু একটা 90 ডিগ্রি কোণ, মানে সমকোণ। এইটাও কিন্তু সমকোণ, এই যে এটাও কিন্তু একটা কি, সমকোণ। আবার দেখো এইটাও কিন্তু একটা সমকোণ। দেখছো? এই প্রত্যেকটা তোমার যে ত্রিভুজ পাইছো, প্রত্যেকটা ত্রিভুজের দেখো একটা কি আছে, একটা করে সমকোণ তৈরি হয়েছে। দেখছো? এটা একটা সমকোণ তৈরি হয়েছে, একটা করে কি হয়েছে, একটা করে সমকোণ তৈরি হয়েছে। প্রত্যেকটা ত্রিভুজের মধ্যে একটা করে কি হয়েছে, সমকোণ তৈরি হয়েছে। মানে একটু যদি আমরা এটা সংজ্ঞা অনুসারে বলতে যাই, তাহলে বলতে পারি যে রম্বসের কর্ণদ্বয়, এই রম্বসের কর্ণদ্বয় যখন একে অপরকে ছেদ করবে, তখন সেটা কি হয়, সেটার প্রত্যেকটি কি করে, একটা করে সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে বা তৈরি করে। তাহলে একটা আমরা ফাইনাল পজিশনে আসি, একটু দেখো। সেটা হচ্ছে যদি কোনো তোমার এরকম রম্বসের কর্ণের মান দেয়া থাকে, যে দুইটা কর্ণ পাইছো, এই দুইটা কর্ণের মান দেয়া থাকে, এবং তোমাকে এখান থেকে কি করতে বলে, এবং এখান থেকে তোমাকে যদি ক্ষেত্রফল বের করতে বলে, অর্থাৎ এই রম্বসের ক্ষেত্রফল যদি বের করতে বলে, তাহলে তার সূত্রটা হবে 1/2 গুণন d1 d2। বুঝছো? তাহলে 1/2 গুণন d1 মানে প্রথম কর্ণ গুণন দ্বিতীয় কর্ণ, এই যে দ্বিতীয় কর্ণ, এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র বা ফর্মুলা যেটা বলে আর কি। তাহলে এই সূত্রটা তোমাদের অ্যাবসলিউটলি মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে তোমাদের। তাহলে চলো এখন আমরা একটা রম্বস থেকে একটা ম্যাথ করব। তাহলে আমরা রম্বস থেকে একটা ম্যাথ করি, চলো। তাহলে দেখো বোর্ডে আমরা একটা রম্বস রিলেটেড একটা ম্যাথ উঠাই রাখছি। সেটা হচ্ছে কি, যে একটি রম্বসের কর্ণগুলো 16 মিটার এবং 32 মিটার হলে এর পরিসীমা এবং উচ্চতা নির্ণয় করো। মানে আমাদের একটা রম্বস থাকবে, যার একটা তোমার কর্ণ হবে 16 মিটার এবং আর একটা কর্ণ হবে 32 মিটার। তাহলে পরিসীমা এবং উচ্চতা আমাদের বের করতে হবে। এতটুকু বুঝছো? আচ্ছা দেখো কি বলছে, যে একটি রম্বসের, আমরা সাধারণত জানি কি, একটা রম্বস এরকম না, একটা রম্বস এরকম, যার এই পয়েন্টে হয় তোমার এ পয়েন্ট, এখানে হয় বি পয়েন্ট, এখানে হয় সি পয়েন্ট, দেন এখানে হচ্ছে তোমার ডি পয়েন্ট। এখন এই রম্বসের মাঝে তোমার কি থাকবে, দুইটা কর্ণ থাকবে। কি থাকবে, দুইটা কর্ণ থাকবে। দেখো এই সেই কর্ণ দুইটা হচ্ছে এ থেকে সি, সেই কর্ণ দুইটা হচ্ছে তোমার এ থেকে সি পর্যন্ত, আবার বি থেকে ডি পর্যন্ত। আমার আবার বেশি একটা আর্ট ভালো না, তোমরা ওই মন খারাপ করিও না যে ভাই আর্ট করতে পারে না। বুঝছো? আচ্ছা দেখো, তাহলে তোমার কি, এই যে প্রথম কর্ণ এবং দ্বিতীয় যে এই প্রথম কর্ণ এবং দ্বিতীয় যে কর্ণ আমরা পাইছি, এই কর্ণ দুইটা একে অপরকে কি দ্বারা ছেদ করছে, ও বিন্দুতে ছেদ করছে। বুঝছো? তাহলে আমরা জানি কি, রম্বস মানেই প্রত্যেকটা বাহু কি, সমান। রম্বসের কি আছে, প্রত্যেকটা বাহুই সমান হয়। অর্থাৎ দেখো তোমার এই ডি থেকে সি পর্যন্ত যে বাহুটা আছে, এই ডি থেকে সি পর্যন্ত যে বাহুটা আছে, এই বাহুটার মান যদি আমি ধরি এ, তাহলে এই বাহুটার মানও হবে এ, এই বাহুটার মানও হবে এ, আবার এই বি থেকে সি পর্যন্ত যে বাহুটা আছে, এই বাহুটার মানও হবে এ। অর্থাৎ কি, রম্বসের বেলায় প্রত্যেকটা বাহুই কি, সমান। রম্বসের বেলায় কি, প্রত্যেকটা বাহুর মান কি থাকে, সমান থাকে। আচ্ছা তারপরে দেখো আমাদের কি বলছে, যে কর্ণগুলো 16 মিটার এবং 32 মিটার হলে, তাহলে তোমরা এখানে যে দুইটা কর্ণ পাইছো, প্রথম কর্ণ কি, D1, প্রথম কর্ণ পাইছো D1,
এবং দ্বিতীয় কর্ণ পাইছো D2, এই যে D2 কর্ণ। এখন এখন দেখো, এখন এটা কি প্রথম কর্ণ না? এই প্রথম কর্ণ তোমার, এটা কি কর্ণ ধরবা? এটা সবসময় ধরবা এটা বড় কর্ণ, এবং 2 নম্বর কর্ণটা ধরবো ছোট কর্ণ। যেহেতু এটা বড় কর্ণ, তাহলে এটার মান হবে, এই কর্ণের মান হবে কত? 32 মিটার। বড় কর্ণ যেহেতু এটা, তাহলে এই বড় কর্ণের মানটা কোনটা থাকবে? বড়টা। তাহলে বড়টা কোনটা? 32। তাহলে D1 সমান সমান 32। আচ্ছা, তারপরে দেখো, তারপরে কি আছে? ছোট কর্ণ। এই ছোট কর্ণের মান কত হবে? ছোট কর্ণের মান হবে ছোট মানটা, অর্থাৎ তোমার যে 16 মিটার যে মানটা আছে, এই 16 মিটার। তাহলে D2 সমান সমান কত হবে? 16। এই যে 16, এই যে কি 16, এই যে হচ্ছে তোমার 16। আচ্ছা, এটা একটু উপরে লিখে দিই, কেমন জানি একটা ঘিসি ঘিসি হয়ে গেছে। একটু উপরে লিখে দিই যে D2 সমান সমান 16। এখন তোমাদের কাজ কি? সে কাজটা হচ্ছে তোমাদের এইখানে যে তুমি তথ্যগুলো লিখছো, এটা একটু সাইড করে লিখে দিবা। এটা তো আমরা সেই শুরুর থেকে প্রত্যেকটা ম্যাথের মধ্যেই আমরা করে আসতেছি না? আচ্ছা দেখো, তাহলে আমরা মনে করি এ বি সি ডি রম্বসের তোমার কি এ থেকে সি সমান সমান একটা কর্ণ পাইছো, সেটা কি D1। আর D1 সমান সমান একটা মান পাইছো, সেটা হচ্ছে 32। কত মিটার? সেটা হচ্ছে 32 মিটার। দেন হচ্ছে তোমার এই বি থেকে ডি পর্যন্ত একটা কর্ণ পাইছো, সেটা হচ্ছে D2। আর D2 সমান সমান একটা মান পাইছো, সেটা হচ্ছে 16 মিটার। সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে 16 মিটার। এখন তোমার দেখো, এইখানের মধ্যে আমি কি বলছি একটু আগে, যে যদি দুইটা কর্ণের মান দেয়া থাকে, সেক্ষেত্রে আমাদের যদি কি হয়, ক্ষেত্রফল বের করতে বলে, বুঝছো? যদি ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে সূত্রটা কি হবে? তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? যে রম্বসের ক্ষেত্রফলের সূত্রটা কি? হাফ গুণন D1 D2, এটা, বুঝছো? তাহলে দেখো এখানে কি আছে তোমার 1/2 গুণন এইদিকে তোমার D1 এর মান কত পাইছো তুমি? 32 মিটার। তাহলে এখানে 32 দাও। তারপরে কি আছে? গুণন, তারপরে কি আছে তোমার D2 এর মান পাইছো কত? 16 মিটার। তাহলে এখানে দাও 16 মিটার। এখন এটা টোটালি ক্যালকুলেশন করো। 32 দিয়ে 16কে গুণ করো, কত পাবা? 512 পাবা। তাহলে 32 দিয়ে 16কে গুণ করলে পাবা কত? 512। এদিকে থাকে তোমার 1/2 গুণন 512। এখন তোমার এই 512টা কিন্তু 1 এর সাথে গুণ অবস্থায় আছে। তাহলে এই 512 1 উপরে গেলে কি হয়ে যায়? যে 512/2। এখন এইটা তুমি ক্যালকুলেশন করো, 500/2 দাও, এটা ফাইনালি মান পাবা, সেটা হচ্ছে কত? 256/2, 256 পাবা। এটা কি হবে? বর্গ মিটার হবে। এটা কি হবে? 256 বর্গ মিটার হবে এটা। এখন আমাদের এই রম্বসটা যে পাইছি, এই রম্বসের ক্ষেত্রফল তো আমরা পাইলাম, খুব স্মুথভাবে ক্ষেত্রফলটা বের করলাম। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে পরিসীমা এবং উচ্চতা বের করা। এই রম্বসটার পরিসীমা এবং কি করা? এই উচ্চতাটা বের করা। এখন এই উচ্চতা এবং পরিসীমা বের করতে গেলে তোমাকে কি করতে হবে? পরিসীমাটা আগে বের করতে হবে। যখন রম্বসের 4টা বাহুই পরস্পর সমান হবে, তখন তোমার পরিসীমাটা হবে 4 বাহুর কি? যোগফল। অর্থাৎ এমন হবে রম্বসের 4টা বাহুই যদি তোমার সমান হয়, তাহলে তোমার রম্বসের পরিসীমাটা হবে তোমার 4 বাহুর যোগফল। দেখো
এক বাহু যদি আমি এ ধরি, এক বাহুকে কি ধরছি, এ ধরছি, তাহলে চারটা বাহুর কি হবে, যোগফল। তার মানে কি চারটা বাহুই এ, তাহলে চারটা এ যোগ হবে। অর্থাৎ প্রথম বাহু যোগ, এই যে প্রথম বাহুটা এটা যোগ, দ্বিতীয় বাহুটা এটা যোগ, তৃতীয় বাহুটা এটা যোগ, দেন চতুর্থ বাহুটা যোগ। এখন তোমার এই চারটা এ যোগ করে দাও, চারটা এ কি করবা, যোগ করে দিবা। দেখো প্রথম এ এবং এই প্রথম এ এবং দ্বিতীয় এ যোগ করে দাও, কয়টা এ হয়, দুইটা এ। এইটা এর সাথে যোগ করে দাও, কয়টা হয়, তিনটা এ। আবার এইটা এ যোগ করে দাও, কয়টা হয়, চারটা এ হয়। তাহলে তোমার এইখানে হচ্ছে চারটা এ, বুঝছো। এখন দেখো তোমার যখন পরিসীমা বের করতে যাবা লম্বসের, অবশ্যই তোমাকে কি জানতে হবে, এই যে বাহুটা জানতে হবে। এ মানে কিন্তু বাহু, এ মানে কি, এ মানে কিন্তু বাহু। দেখো রম্বসের ক্ষেত্রে তোমার কি করতে হয়, এই বাহুটা কিন্তু আগে বের করতে হয়। বাহুটা কিন্তু আমরা এখনো জানি না, এই বাহুটার মান কিন্তু আমরা এখনো কি করি না, এই বাহুটার মান কিন্তু এখন আমরা জানি না। আচ্ছা দেখো, যদি তোমার উচ্চতা বের করতে বলে, যদি তোমার উচ্চতা বের করতে বলে, এই উচ্চতার সূত্রটা হচ্ছে তোমার কি জানো, রম্বসের যদি উচ্চতা বের করতে বলে, রম্বসের উচ্চতার সূত্র হচ্ছে রম্বসের ক্ষেত্রফল ডিভাইডেড কি, বাহু। রম্বসের রম্বসের উচ্চতা নির্ণয়ের কি সূত্র, যদি তোমাকে রম্বসের উচ্চতা বের করতে বলে, তাহলে রম্বসের উচ্চতা বের করার সূত্রটা হবে ক্ষেত্রফল ডিভাইডেড কি, বাহু। তাহলে কি হবে, ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল ডিভাইডেড বাহু। এখন দেখো তোমার এই উচ্চতা যদি বের করতে যাও, সেক্ষেত্রেও তোমাকে কিন্তু বাহুর মানটা জানার প্রয়োজন হচ্ছে। অর্থাৎ বাহুকে আমরা এ দ্বারা প্রকাশ করি, এই এর মানটা কিন্তু জানার প্রয়োজন হচ্ছে। এখন এই এর মান রম্বসের পরিসীমার মধ্যেও কিন্তু এখনো জানি না। তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এই যে এটা আছে না, এই এ বাহুর মান আমাদের জানা, বুঝছো। এখন আমাদের চলো এ বাহুটার মানটা একটু বের করে নিই। তাহলে এই প্রশ্নে আমরা একটা কি পাইছিলাম, একটা রম্বস পাইছিলাম। এই সেই রম্বসটা হচ্ছে এরকম, এই রম্বসটা হচ্ছে এরকম, যার এই পয়েন্টের নাম হচ্ছে এ, এই পয়েন্টের নাম হচ্ছে বি, এটার নাম হচ্ছে সি, এটার নাম হচ্ছে ডি। এখন এই রম্বসের ভিতরে আমরা কি পাইছিলাম, দুইটা কর্ণ পাইছিলাম। এই যে এরকম দুইটা কর্ণ পাইছিলাম, এই কর্ণ দুইটা ও বিন্দুতে একে অপরকে ছেদ করছিল, বুঝছো। আচ্ছা দেখো, এই কর্ণের প্রথম যে আমরা কর্ণটা পাইছিলাম, এই কর্ণের মান পাইছিলাম কত, এই প্রথম কর্ণটা অর্থাৎ D1 যে কর্ণটা পাইছিলাম, এই D1 কর্ণটার মান পাইছিলাম আমরা কত পাইছিলাম, 32 মিটার। এই যে 32 মিটার, এই যে কি, এই যে 32 মিটার পাইছিলাম। এখন দেখো এই 32 মিটারটা কি, তোমার ও থেকে এ পর্যন্ত অর্ধেক, আবার ও থেকে সি পর্যন্ত অর্ধেক। অর্থাৎ এই টোটাল যে তোমার কর্ণটা আছে, এই কর্ণটা কি, এ থেকে ও পর্যন্ত অর্ধেক, আবার ও থেকে সি পর্যন্ত অর্ধেক। এই 32 মিটার কর্ণটা টোটাল যে তোমার লম্বা যে কর্ণটা আছে, এই কর্ণটার মান হচ্ছে 32। এখন যদি আমি বলি যে না, এই ও থেকে সি পর্যন্ত যে কর্ণটা আছে, এই কর্ণটার মান আমি জানবো, তাহলে কি করতে হবে তোমাকে, এই ও থেকে সি পর্যন্ত যে কর্ণটা আছে, এই এতটুকু কর্ণের মান জানতে হলে তোমাকে কি করতে হবে, যে ও এ সমান সমান, দেন হচ্ছে এ থেকে সি পর্যন্ত যে তোমার টোটাল যে কর্ণটা আছে, এই টোটাল কর্ণটা দিয়ে ভাগ দিতে হবে, অর্থাৎ AC ডিভাইডেড 2 দিতে হবে, বুঝছো। এখন দেখো তোমার এ থেকে সি পর্যন্ত কর্ণটার মান কত ছিল, টোটালি কর্ণটার মান 32 ছিল, 32 মিটার। তাহলে তোমার এসির জায়গায় 32 হবে, ডিভাইডেড 2 হবে, সমান সমান, তাহলে 32 ডিভাইডেড 2 দাও, কত হয়, 16 মিটার হয়। 16 দুগুণে 32, তাহলে তোমার একটা করে কর্ণের মান হচ্ছে কত, 16 মিটার। তাহলে তো ও থেকে এ পর্যন্ত কর্ণটার মান কত, ও থেকে এ পর্যন্ত, অর্থাৎ এই ও থেকে এ পর্যন্ত যে কর্ণটা আছে, এই এতটুকু কর্ণের মান হচ্ছে তোমার কত, 16 মিটার। আবার এই ও থেকে সি পর্যন্ত কর্ণের মান হচ্ছে কত, 16 মিটার। দেখো এইটুকু কর্ণের মান এবং এইটুকু কর্ণের মান যোগ করে দাও, দেখবা কত পাবা, 32 মিটার পাবা। অর্থাৎ এ থেকে সি পর্যন্ত টোটাল যে কর্ণটা আছে, এটা মান
পেয়ে যাবা খুব সুন্দরভাবে। এই একই কাজটা তুমি এই 2 নম্বর কর্ণের মধ্যে করো, অর্থাৎ D2-র মধ্যে করো, D2-র মধ্যে করো। দেখো তাহলে D2-র মধ্যে যদি আমি একই কাজটা করি তাহলে কি পাবো, ও থেকে বি পর্যন্ত যে কর্ণটা আছে এটার মান বের করব। ও থেকে বি পর্যন্ত যে কর্ণটা এটার এতটুকু কর্ণের মান বের করব। তাহলে ও থেকে বি পর্যন্ত কর্ণের মান আমি যদি পাই সেক্ষেত্রে কী করতে হবে, টোটাল যে তোমার বি থেকে ডি পর্যন্ত কর্ণটা এটা দিয়ে 2কে ভাগ দিতে হবে, বি ডি ডিভাইডেড 2। এখন বি থেকে ডি পর্যন্ত কর্ণের মান কত পাইছিলা, 16 মিটার। এই যে 16 মিটার ডিভাইডেড 2। এখন 16 দিয়ে 2কে ভাগ দাও, একটা ভ্যালু পাবা, এটা হচ্ছে কত, 8 মিটার। 8 দুগুণে 16, এই যে 8 মিটার, এই যে 8 মিটার। বুঝছো? তাহলে তোমার কি এই ও থেকে বি পর্যন্ত কর্ণের মান কত হবে, 8 মিটার। তাহলে এই ও থেকে ডি পর্যন্ত কর্ণের মানও হবে 8 মিটার। বুঝছো? এখন এই 8 এবং 8 যোগ করে দাও, দেখো দেখবা এই 16 মিটার পুরো কর্ণটা বি থেকে ডি পর্যন্ত কর্ণটা পেয়ে যাবা, পেয়ে যাবা, খুব সুন্দরভাবে পেয়ে যাবা। এখন একটা জিনিস তোমরা লক্ষ্য করছো, দেখো তোমার এই ও বিন্দু যে আছে, এই ও বিন্দু থেকে এ বিন্দু, আবার এ বিন্দু থেকে বি বিন্দু, বি বিন্দু থেকে পুনরায় ও বিন্দু, এখানে কিন্তু একটা ত্রিভুজ তৈরি হয়েছে। কি হয়েছে, এই ও বিন্দু থেকে এ বিন্দু, আবার থেকে তোমার বি বিন্দু, এবার বি বিন্দু থেকে সি বিন্দু, ও বিন্দু পুনরায় ও বিন্দু। এখন এখানে কিন্তু একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এই টোটালটা একটা কি হয়েছে, ত্রিভুজ তৈরি হয়েছে। এই ত্রিভুজের দেখো তো আমরা ও থেকে এ পর্যন্ত বাহুটার মানও জানি, আবার ও থেকে তোমার বি পর্যন্ত যে বাহুটা আছে এটার মানও জানি, কিন্তু এ থেকে বি পর্যন্ত যে বাহুটা আছে এই বাহুটার মান আমি জানি না। তাহলে কি করতে হবে, বাহুর মানও আমি জানি, এই দুইটা বাহুর মানও কি করি আমি জানি, তাহলে এই তৃতীয় বাহুটার মান আমাকে বের করতে হলে এখানে কি করতে হবে, এই ত্রিভুজের মধ্যে আমাকে পিথাগোরাসের যে সূত্রটা বা ফর্মুলাটা আছে এটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো এখানে যদি আমি পিথাগোরাসের সূত্র বা ফর্মুলা যেটা আছে এটা অ্যাপ্লাই করি এই বাহুর মধ্যে, এ থেকে বি পর্যন্ত বাহুটার মধ্যে, তাহলে সেটা কেমন পাই আমি, যে এদিকে একটু মিশাই দিব, হ্যাঁ, যেহেতু এদিকে জায়গা নেই, তোমরা একটু লিখে নাও খাতায়, একটু খাতায় লিখে নাও। তাহলে আমরা এটা প্রথমে লিখে নিতে পারি যে ত্রিভুজ এ ও বি হতে পাই কি পাই, দেখো ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ এ থেকে ও থেকে বি, বি থেকে আবার কি এ। এখন এই ত্রিভুজের মধ্যে আমরা পিথাগোরাসের সূত্র মানে অ্যাপ্লাই করে পাই যে এ বি সমান সমান, মানে এ বি স্কোয়ার সমান সমান এই তোমার অতিভুজ স্কোয়ার সমান সমান কি, বাকি যে তোমার দুইটা বাহু আছে অর্থাৎ ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। বুঝছো? তোমার এই এ বি স্কোয়ার সমান সমান এই ও থেকে এ পর্যন্ত বাহুটা স্কোয়ার প্লাস তোমার ও থেকে বি পর্যন্ত যে বাহু আছে এটা স্কোয়ার। তাহলে দেখো এখন এ বির উপর একটা স্কোয়ার আছে, এই স্কোয়ারটা তোমার ইকুয়ালের পর আনলে কি হয়, রুট হয়ে যায় না, অর্থাৎ এমন হবে রুট ওভার অফ ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। বুঝছো? তাহলে এখানে কি থাকে, এ বি থাকে। এখন এই দিকে তোমার মানগুলো সুন্দর মতো বসে দাও। ও থেকে এ পর্যন্ত বাহুর মান কত পাইছিলা, ও থেকে এ পর্যন্ত বাহুর মান পাইছিলা 16, এই যে 16, তার উপর স্কোয়ার প্লাস এইদিকে ও থেকে বি পর্যন্ত বাহুর মান পাইছিলা 8 মিটার, এই যে 8, ও থেকে বি পর্যন্ত বাহুর মান পাইছিলা 8 মিটার, এই যে 8 তার উপর একটা স্কোয়ার। এখন সুন্দর মতো এটা ক্যালকুলেশন করো, দেখবে একটা ফাইনালি ভ্যালু পাবা। এই সুন্দর মতো এটা ক্যালকুলেশন করো, ফাইনালি একটা ভ্যালু পাবা, সেটা হচ্ছে তোমার 17.88 মিটার। এই মানটা পাবা এটা ক্যালকুলেশন করলে, একটা মান পাবা, সেটা হচ্ছে কত, 17.88 মিটার। তাহলে তোমার কি এই যে এ থেকে বি পর্যন্ত বাহুর মান কত পাইছিলা, 17.88 মিটার। তাহলে এ থেকে বি পর্যন্ত বাহুটা কি ছিল, এ বাহু, এই এ থেকে বি পর্যন্ত বাহুটা ছিল কি এ বাহু, আর এ বাহুর মান আমরা পাইছি এখন 17.88 মিটার, 17.88 মিটার। এখন আমার কি তোমার এই যে পরিসীমা কি বের করতে পারবো না,
পরিসীমা কি পাবো না বের করতে? পরিসীমাটা বের করতে পারবো এখন। তাহলে সুতরাং পরিসীমা সমান সমান আমরা কি জানি যে 4a। পরিসীমা সমান সমান আমরা কি জানি 4a। এখনো 4 এর সাথে a, 4 এর সাথে a, এখন আমরা তো 4 এর 4 গুণন এর মান তো আমরা জানি, এ বাহুর মান আমরা জানি, এ বাহুর মান কত 17.88। তাহলে 17.88। এখন এটা গুণ করে দাও, 4-এর সাথে 17.88 গুণ করে দাও, একটা ভ্যালু পাবা 71.52। সেটা হচ্ছে তোমার 71.52 পাবা। এটা হচ্ছে কত পরিসীমা 71.12 পাবা। তাহলে তোমার পরিসীমা পর্যন্ত আমরা পাইছি। এখন আমাদের বের করতে হবে উচ্চতা। তাহলে উচ্চতা কিভাবে বের করতে হয়, যে ত্রিভুজের ক্ষেত্রফল ডিভাইডেড বাহু। তাহলে তোমার রম্বসের ক্ষেত্রফল রম্বসের উচ্চতা হবে কত, রম্বসের উচ্চতা হবে রম্বসের ক্ষেত্রফল ডিভাইডেড বাহু, ডিভাইডেড কি বাহু। এখন রম্বসের আমরা ক্ষেত্রফল কত পাইছিলাম, রম্বসের ক্ষেত্রফল আমরা কত পাইছিলাম একটু বলো তো দেখি। রম্বসের ক্ষেত্রফল পাইছিলাম আমরা 256 বর্গমিটার। তাহলে এদিকে তোমার রম্বসের ক্ষেত্রফলের জায়গায় হবে 256 ডিভাইডেড বাহু কত পাইছি 17.88 মিটার, 17.88। এখন এটা ক্যালকুলেশন করে দাও, 256 ভাগ 17.88 দাও, ফাইনালি একটা ভ্যালু পাবা, সেটা হচ্ছে তোমার 14.31 মিটার। সেটা হচ্ছে তোমার 14.31 মিটার, 14.31 মিটার। এটাই হচ্ছে মূলত তোমার অ্যান্সার। তাহলে রম্বসের উচ্চতা কত, এই রম্বসের উচ্চতা হচ্ছে তোমার 14.31 মিটার। তাহলে এটাই হচ্ছে তোমার অ্যান্সার, এটাই হচ্ছে মূলত তোমার অ্যান্সার। এখন তোমাদের রম্বস রিলেটেড যে রকমই ম্যাথ দেখ না কেন তোমরা এই প্রসেসে সমাধান করবা, ইনশাল্লাহ ভালো তোমাদের সলিউশনটা পেয়ে যাবা। আচ্ছা দেখো, এই রিলেটেড আমরা আর একটা ম্যাথ কভার করব রম্বসের, দেন হচ্ছে আমরা ট্রাপিজিয়ামে চলে যাব। তাহলে এখন আমরা একটা রম্বসের ম্যাথ সলভ করব, সেটা হচ্ছে একটি রম্বসের বাহু 78 সেন্টিমিটার, এর একটি কর্ণ অপরটির 5/12 অংশ হলে রম্বসটির ক্ষেত্রফল ও উচ্চতা বের করো আমাদের বলছে। আমাদের এটা সলভ করতে বলছে। এখন আমাদের একটা রম্বস আর্ট করতে হবে। মনে করো এটা একটা রম্বস, মনে করো এটা একটা রম্বস যার এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। এখন এই রম্বসের আমরা জানি কি, রম্বসের প্রত্যেকটা বাহুই কি সমান, প্রত্যেকটা বাহুই কি সমান। তাহলে আমাদের বলছে রম্বসের একটি রম্বসের বাহু কত 78 সেন্টিমিটার। তাহলে তোমার একটা বাহু কত হবে, একটা বাহু হবে 78 সেন্টিমিটার, 78 কত সেন্টিমিটার। এখন তোমার যদি একটা বাহু 78 সেন্টিমিটার হয়, তাহলে তোমার যেহেতু প্রত্যেকটা বাহুই সমান, তাহলে তোমার এই বাহুটাও হবে 78, এই বাহুটাও হবে 78, দেন এই বাহুটাও হবে কত 78 সেন্টিমিটার, কারণ রম্বস মানেই কি প্রত্যেকটা বাহুই সমান। এখন এই রম্বসের ভিতরে কি থাকবে, দুইটা কর্ণ থাকবে, অর্থাৎ এ থেকে সি পর্যন্ত একটা কর্ণ থাকবে, আবার ডি থেকে বি পর্যন্ত একটা কর্ণ থাকবে। এই কর্ণটা একে অপরকে কিসের মাধ্যমে ছেদ করছে, ও বিন্দুতে ছেদ করছে, ও বিন্দুতে ছেদ করছে। এখন 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 আমাদের কাজটা কি, সাইডে লিখে দেওয়া একটু, যে মনে করি এ বি সি ডি রম্বসের তোমার এ থেকে বি পর্যন্ত বাহু কত পাইছো, এ থেকে বি পর্যন্ত বাহু পাইছো 78 সেন্টিমিটার, 78 সেন্টিমিটার। এখন তোমাকে বলছে যে এর একটি কর্ণ অপরটির 5/12 অংশ হলে, তার মানে কি তোমার একটা কর্ণ হবে, সুতরাং একটি কর্ণ হবে তোমার কত, একটি কর্ণ হবে তোমার D1, একটা কর্ণ হবে কত D1, আর D1 সমান সমান কত
D1 সমান সমান কত হবে? এই যে 12x, D1 সমান সমান হবে কত? তোমার সংখ্যাটা আছে এটা, নিচের সংখ্যাটা হচ্ছে 12x, বুঝছো? এখানে হবে 12x। আচ্ছা, তারপরে তাহলে তোমার অপর কর্ণটার অংশ কত হবে? অপর যে কর্ণটার অংশ সেটা কত হবে? এটা তো আমরা জানি না। তাহলে সুতরাং অপর কর্ণটির অংশ হবে তোমার D2। 1 নম্বর কর্ণ 2 নম্বর কর্ণের অংশ কত হবে? D2। এই যে D2, তাহলে D2 কত হবে তোমার? D2 হবে তোমার প্রথম যে তোমার অংশটা পাইছো, অর্থাৎ 12x এর কত হবে? এই প্রথম অংশের 5/12 অংশ, 5/12 অংশ হবে, বুঝছো? আমার কথাটা বুঝছো? তাহলে তোমার অপর কর্ণটার অংশ কত হবে? D2 সমান সমান প্রথম অংশ এর এই 5/12 অংশ হবে। এখন দেখো এইখানে তোমার 12, এইখানে 12 মিলে গেছে, কেটে দিছি, বাকি থাকে কি? 5 থাকে এবং x থাকে, তাহলে 5x থাকে। এখন তোমার যেটা করতে হবে, সেটা কি? এই কর্ণের মানগুলো একটু বসাই দিতে হবে। তাহলে দেখো প্রথম কর্ণের মান কত? D1, তাহলে D1 কর্ণ কোনটা? এই A থেকে C পর্যন্ত যে কর্ণটা সেটা, তাহলে D1 কর্ণটা হবে 12x। দেন হচ্ছে তোমার দ্বিতীয় কর্ণ কোনটা? এই B থেকে D পর্যন্ত যে কর্ণটা আছে এটা, তাহলে D2 কর্ণ কত হবে? এই D2 কর্ণ সমান সমান হবে তোমার 5x, কারণ D2 কর্ণ হতে পাইছো 5x, এই যে 5x, এই যে কত? 5x। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব? এই সম্পূর্ণ কর্ণগুলোর মানকে অর্ধেক অর্ধেক করে নিব, বুঝছো? তাহলে যদি অর্ধেক অর্ধেক করে নিতে যাই, তাহলে আমাকে কি করতে হবে? এই অর্ধেক কর্ণের মান সমান সমান এই O থেকে এ পর্যন্ত যে কর্ণের মান সমান সমান কি? টোটাল যে কর্ণটার মান আছে এটা দিয়ে 2কে ভাগ দিতে হবে। অর্থাৎ কি? আমি অর্ধেক কর্ণের মান বের করতে চাই, O থেকে এ পর্যন্ত অর্ধেক কর্ণের মান বের করতে চাই, ও এ সমান সমান কি? এ থেকে সি পর্যন্ত কর্ণটা ডিভাইডেড 2। এখন তোমার এ থেকে সি পর্যন্ত কর্ণের মান কত পাইছো তুমি? এই এ থেকে সি পর্যন্ত কর্ণের টোটালি যে মান আছে এটা পাইছো 12x। এটা কত পাইছো? এটা পাইছো 12x ডিভাইডেড নিচের কত আছে? 2 এখন 12 দিয়ে 2কে ভাগ দাও, একটা ভ্যালু পাবা, সেটা হচ্ছে কত? 6, তাহলে 6x, বুঝছো? আচ্ছা, এখন আমার কাজ তারপর হচ্ছে এই ও এ অংশের মানটা লিখে দেওয়া। তাহলে কি তোমার এই অংশের ও এ অংশের মান কত? 6x, এবং এই দিকে তোমার ও থেকে সি পর্যন্ত অংশের মান কত? 6x, এই যে x, বুঝছো? তাহলে এই 6x যোগ করে দাও, কত পাবা? 12 পাবা, বুঝছো? আচ্ছা, এই দুইটা কর্ণের অর্ধেক অর্ধেক মান হচ্ছে 6 করে। আচ্ছা, তারপরে অংশ হচ্ছে কত? এই বি থেকে ও পর্যন্ত তোমার যে অংশটা আছে, অর্ধেক অংশটা, বি থেকে ও পর্যন্ত যে অর্ধেক অংশটা আছে, এই অর্ধেক অংশটার মান আমরা বের করব। তাহলে ও থেকে বি সমান সমান ও বি থেকে ডি পর্যন্ত যে সমান টোটাল যে কর্ণটা আছে এটার মান, তাহলে বি থেকে ডি ডিভাইডেড কত? 2। এখন বি থেকে ডি পর্যন্ত কর্ণ কত পাইছো তুমি? অনলি 5x, এই যে 5x ডিভাইডেড কত? নিচে আছে 2। এখন তোমার এই 5কে তুমি 2 দিয়ে ভাগ দাও, এই 5কে 2 দিয়ে ভাগ দাও, একটা মান পাবা, সেটা হচ্ছে কত? 2.5, সেটা হচ্ছে তোমার 2.5x, সেটা হচ্ছে তোমার 2.5x। এখন তোমার কাজ হচ্ছে কি? এই বাকি অংশের মানগুলো বসাই দাও। তাহলে তোমার ও থেকে বি পর্যন্ত কর্ণের মান কত? 2.5x, এদিকে তোমার হচ্ছে 2.5x, অর্থাৎ 2.5, 2.5। এখন তোমার এখানে একটা ত্রিভুজ পাইছো না? এই যে ত্রিভুজ ও থেকে এ থেকে বি, আবার বি থেকে ও, এইখানে একটা ত্রিভুজ পাইছো না? এই ত্রিভুজের দেখো 3টা মান তুমি কিন্তু জানো, অর্থাৎ ও থেকে এ পর্যন্ত যে বাহুটা আছে এই বাহুর মান জানো, দেন হচ্ছে এ থেকে বি পর্যন্ত যে বাহুটা আছে এটার মান জানো, আবার
এই ও থেকে বি পর্যন্ত যে বাহুটা আছে এই মানটা জানো। অর্থাৎ এখানে যে ত্রিভুজটা তৈরি হয়েছে ও থেকে এ, আবার এ থেকে বি, বি থেকে ও, এই ত্রিভুজটার মান তুমি কিন্তু এখন 3টা বাহুর মানই জানো। তাহলে এখানে যদি 3টা বাহুর মান জানা থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যেহেতু আমার এখানে 3টা বাহুর মান জানা আছে তাহলে এখানে আমাদের পিথাগোরাসের সূত্র মানে ফেলাইতে পারি। তাহলে কি হবে সেটা, এখানে কি হবে সেটা, যে ত্রিভুজ এ ও বি থেকে পাই কোনটা পাই বলো দেখি, ত্রিভুজ এ থেকে ও, আবার ও থেকে বি, বি থেকে এ, এইখানের মধ্যে একটা কি পাই, ক্ষেত্রফল পাই না? এই ক্ষেত্রফলটা কি, ক্ষেত্রফলের মধ্যে আমরা কি পাই, পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে তোমার এই ও থেকে এ পর্যন্ত বাহু, ও থেকে এ পর্যন্ত বাহু স্কয়ার প্লাস ও থেকে বি পর্যন্ত বাহু স্কয়ার, ও থেকে বি পর্যন্ত বাহু স্কয়ার সমান সমান এ থেকে বি পর্যন্ত বাহু স্কয়ার, এ থেকে বি পর্যন্ত বাহু স্কয়ার, মানে এটাই হচ্ছে তোমার পিথাগোরাসের সূত্র। এই ত্রিভুজের মধ্যে এই পিথাগোরাসের সূত্র আমরা অ্যাপ্লাই করছি। আচ্ছা দেখো, ও থেকে ওই এ পর্যন্ত বাহুর মান কত পাইছি আমি, 6x, এই যে 6x হোল স্কয়ার প্লাস ও থেকে বি পর্যন্ত বাহুর মান কত পাইছি, ও থেকে বি পর্যন্ত বাহুর মান পাইছি 2.5x, তারপর হোল স্কয়ার ইকুয়াল এ থেকে বি পর্যন্ত বাহুর মান পাইছি 78, তারপর স্কয়ার। এখন তোমার এই 6 এর উপরে স্কয়ার করলে কত হয়, 36, তাহলে 36 এক্স স্কয়ার প্লাস 2.5 এর উপরে স্কয়ার করো কত পাবা, 6.25 এক্স স্কয়ার ইকুয়াল 78 এর উপরে স্কয়ার করো কত পাবা, 6084 পাবা, 6084 পাবা। এখন দেখো তোমার এখানে 36টা আর এখানে 6.5টা মানে 6.25টা এক্স, এই দুইটা যোগ করে দাও, এই দুইটা ভ্যালু যোগ করে দাও, একটা মান পাবা, সেটা হচ্ছে তোমার 42.25 এক্স স্কয়ার ইকুয়াল এদিকে আছে কত তোমার 6084, বুঝছো? এখন তোমার এই 42.25 এই এক্স এর সাথে কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাহলে তোমার 42.25 অংশটা তোমার ইকুয়ালের পর পাঠাই দাও, এটার নিচে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এটা হবে এমন এক্স স্কয়ার সমান সমান 6084 ভাগ 42.25। তাহলে তোমার এটার মূলত ফাইনালি ভ্যালু পাচ্ছ কত তুমি, যে এক্স স্কয়ার সমান সমান কত পাচ্ছ তুমি, 6084 দিয়ে তুমি 42.25কে ভাগ দাও, 44 ভ্যালু পাবা, 144। এখন দেখো এক্স এর উপরে একটা স্কয়ার আছে, এই স্কয়ারটাকে ইকুয়ালের পর পাঠাই দাও, সেটা হয়ে যাবে রুট, অর্থাৎ এক্স সমান সমান রুট ওভার অফ 144 হয়ে যাবে সেটা। এখন তোমার ফাইনালি এক্স এর ভ্যালুটা বের করো, 144 এর উপর রুট করে দাও, সেটা হবে কত 12, সেটা হবে কত, সেটা হবে 12। এই যে ফাইনালি আমরা কিন্তু এক্স এর মান পাইছি। এখন তোমার এখানে যে দুইটা তুমি পাইছিলা, কর্ণ পাইছিলা, অর্থাৎ এই যে প্রথমের দিকে একটা কর্ণ পাইছিলা D1 কর্ণ, এই D1 কর্ণের মধ্যে কত আছে 12x আছে, মানে একটি কর্ণের মান কত D1 এর মধ্যে পাইছিলা কত 12x, তাহলে D1 এর মধ্যে তোমার x এর ভ্যালুটা বসাই দাও, তাহলে প্রথম কর্ণ হবে এখানে হবে একটি কর্ণ, সুতরাং একটি কর্ণ D1 সমান কত হবে 12x, তাহলে 12 গুণন x এর ভ্যালুটা বসাই দাও, কত পাইছো 12, এই যে 12, তাহলে এখানে ভ্যালু পাচ্ছ তুমি 12 দিয়ে 12কে গুণ করো পাবা তুমি কত, 12 দিয়ে 12কে গুণ করো পাবা তুমি হচ্ছে 144 সেন্টিমিটার, 144 সেন্টিমিটার। আচ্ছা, তারপরে দেখো তুমি অপর যে কর্ণটা পাইছিলা D2 মান পাইছিলা কত 5x, এখন এই x এর মানটা D2 এর মধ্যে বসাই দাও সুন্দর মতো, তাহলে অপর কর্ণটি হবে কত D2 সমান সমান 5x। এখন তোমার 5 এর 5 গুণন x এর জায়গায় তুমি মানে x এর ভ্যালুটা বসাই দাও, কত x এর এই যে 12, তাহলে তোমার 5 গুণন 12 দাও, 5 12 60 হয়, তাহলে তোমার হবে কত 60 সেন্টিমিটার।
এখন তোমার দেখো, তোমার যে দুইটা কর্ণ আছে, D1 কর্ণ এবং D2 কর্ণ, এই D1 D2 কর্ণের মান তুমি জানো। D1 কর্ণ D2 কর্ণর ফাইনালি ভ্যালু তুমি কি করো জানো। এখন আমাদের কি করতে হবে, ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে তোমার এই রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি, যে সুতরাং রম্বসের ক্ষেত্রফলের সূত্রটা কি কও দেখি, যে হাফ গুণন D1 D2, হাফ গুণন D1 দেন হচ্ছে D2। এখন তোমার মানগুলো সুন্দর মতো বসাই দাও। তাহলে তোমার কি আছে, 1/2 গুণন D1 এর মান কত জানো, D1 এর মান জানো তুমি, এই D1 এর মান তুমি জানো কত, 144। তাহলে এখানে বসাই দাও D1 এর জায়গায় 144 গুণন এই যে তোমার D2 আছে, এই D2 এর মান কত জানো, 60 সেন্টিমিটার। তাহলে D2 এর জায়গায় বসাই দাও 60। এখন তোমার 144 দিয়ে 60কে গুণ দাও। এখন এই 144 দ্বারা 60কে গুণ দাও, একটা মান পাবা, সেটা হচ্ছে 8640 মিলিমিটার। এখন এই 8640 দ্বারা, এখন ওই মানকে দ্বারা 2 দিয়ে ভাগ দাও, একটা মান পাবা, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 4320 বর্গ কিলোমিটার। 4320 বর্গ সেমি, বুঝছো? এটা তো রম্বসের ক্ষেত্রফল। তাহলে রম্বসের ক্ষেত্রফলটা আমরা পাইছি। এখন বাকি আছে কোনটা, উচ্চতা। এই রম্বসের উচ্চতা, এখন রম্বসের উচ্চতা কিভাবে বের করে দেখো, রম্বসের উচ্চতার সূত্রটা হচ্ছে তোমার ক্ষেত্রফল ডিভাইডেড কি বাহু। তাহলে রম্বসের উচ্চতা কত হবে, উচ্চতা হবে ক্ষেত্রফল ডিভাইডেড বাহু। এখন ক্ষেত্রফলের মানটা কত পাইছো তুমি, রম্বসের ক্ষেত্রফল 4320, 320 ভাগ বাহু কত 78, এই যে 78। এখন এটা ভাগ করে দাও, একটা মান পাবা, এটাই হচ্ছে মূলত অ্যান্সার। তাহলে উচ্চতাও আমরা পেয়ে গেছি। তাহলে এই রকম যতগুলো ম্যাথ থাকবে তোমরা সলভ করবা। আজকে তোমাদের অতি সংক্ষিপ্ত এবং এই অধ্যায়ে যে বেসিকটুকু দরকার ছিল এটা কভার করলাম। দেন হচ্ছে নেক্সট পার্টে আমরা এই অধ্যায়ের যে রচনামূলক কোয়েশ্চেনগুলো আছে এগুলো সলভ করব।